বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন। রাজ্যে এবার হোয়াইট রেভলিউশন। বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে 650 কোটির মেগা প্রকল্প আমূলের। সাকরাইলে আমূলের মেগা ডেয়ারি প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন। ভার্চুয়ালি শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে 650 কোটির মেগা প্রকল্প। বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন। রাজ্যে এবার হোয়াইট রেভলিউশন। সাকরাইলে আমূলের মেগা জিআরই প্ল্যান্ট এবং তারই ভিত্তিপ্রস্তর স্থাপন। 650 কোটির মেগা প্রকল্প আমূলের। ভার্চুয়ালি শিলান্যাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা জয়ে মিষ্টি দই প্রধানমন্ত্রীর। আমূলের ডেয়ারি প্ল্যান্টের শিলান্যাসের পর বললেন অমিত শাহ। मित्रों, आज बंगाल चुनाव के विजय के बाद मोदी जी की ओर से मैं मिष्टी दही से बंगाल वासियों का मुंह मीठा कराने के लिए यहाँ पर आया हूँ। बंगाल में जो परिवर्तन बंगाल की जनता ने किया है, वो परिवर्तन आजादी के बाद के सभी राज्य के विधानसभा चुनावों से एक अलग प्रकार का परिवर्तन। আমূলের বিনিয়োগে ফের সোনার বাংলার স্বপ্ন, বললেন অমিত শাহ। लंबे समय से विदेशी विचारों से प्रभावित कम्युनिस्ट सरकार के शासन में रहा, उनसे मुक्त हो गए तो विचारधारा विहीन, भ्रष्ट और करप्ट और क्रिमिनल तृणमूल कांग्रेस की सरकार की चुंगाल से फंसे। हमारा सोनार बांग्ला का कल्पना, जिसका स्वप्न कवि गुरु टैगोर ने देखा था, वो नष्ट हो गया। आज मोदी जी की एक अपील पर 10 साल के संघर्ष के बाद 16 से 26 आज शुभेंदु जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनाकर फिर से एक बार सोनार बांग्ला का आंदोलन यहाँ पुनर्जीवित हुआ है। বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন। রাজ্যে এবার হোয়াইট রেভলিউশন। বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে 650 কোটির মেগা প্রকল্প আমূলের। মিষ্টি বিপ্লবও শুরু হয়ে যাবে। কে বললেন? মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের। আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাকরাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লবও শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে আমূল ফেডারেশনের হাত ধরে। এটা একটি গর্বের দিন আমাদের কাছে। মেরা দিল সে गुजरात कोऑपरेटिव मिल फेडरेशन को मैं रिक्वेस्ट कर रहा हूं अमित शाह जी को प्रेजेंस में, आप साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। हम लोग 15 एकड़ करके जो जमीन आपको जरूरत है, जमीन पश्चिम बंगाल की सरकार दे देगा। आप साउथ बंगाल में एक और नॉर्थ बंगाल में एक लगा दीजिए। खास करके पहले किसानों का फायदा होगा, जो मिल्क प्रोड्यूसर है, हाई स्किल्ड, सेमी स्किल्ड, अनस्किल्ड, बहुत सारा जॉब अपॉर्चुनिटी हो जाएगा। हॉकर्स, वेंडर्स है, उसको 10-15 हजार लोग को काम भी मिल जाएगा। যারা একসময় বলেছিল পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজ বাড়িতে বসে দেখছেন তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রী। बंगाल में जो इकोनॉमिकल बर्बादी करके 34 साल का कम्युनिस्ट और 15 साल का टीएमसी बंगाल को इंस्टॉलमेंट बनाने का काम किया फाइनेंशियली। भारतवर्षের বিভিন্ন রাজ্যে হচ্ছে, আসামে হচ্ছে, আজকে সেটা পশ্চিমবঙ্গে হবে। ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমূল
আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দেবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। এটাই আজকে পশ্চিমবঙ্গের নতুন পশ্চিমবঙ্গ, নরেন্দ্র মোদীজির পশ্চিমবঙ্গ, ডবল ইঞ্জিনের পশ্চিমবঙ্গ, রাষ্ট্রবাদের পশ্চিমবঙ্গ, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ। বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন, পশ্চিমবঙ্গে 700 কোটির মেগা প্রকল্প আমূলের, রাজ্যে এবার হোয়াইট রেভলিউশন। বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন, সাঁকরাইলে আমূলের মেগা ডেয়ারি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভার্চুয়ালি শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গের নতুন যুগের সূচনা হয়েছে, বাংলায় বিনিয়োগে আমূলের এই পরিবর্তন জানালেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে একটা নতুন যুগের শুরু হয়েছে। দীর্ঘ 49 বছরের একটা শিল্পের বন্ধ্যাত্বের খরা কাটিয়ে এক নতুন যুগের সূচনা হচ্ছে, তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী 8-10 মাস পরে, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে। কোনো বিনিয়োগ বাইরে চলে যাবে না। যে ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে বিগত সরকারগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন, আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। আমূল হতে চায় হিমুল। একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা ছিল হিমুল। 1975 সালে মাটিগাড়ায় গড়ে ওঠে হিমুল দুগ্ধ প্রকল্প। হিমুলের দুধ, দই, পনির ছিল উত্তরবঙ্গের ভরসা। বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে হিমুল। 2016 সালে শেষ হয় হিমুলের পথ চলা। নতুন সরকারের হাত ধরে নয়া লগ্নি রাজ্যে হাওড়া সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্ল্যান্ট। পালাবদলের বাংলায় হিমুল কি ফিরে পাবে তার পুরনো মহিমা, আশায় দুগ্ধ ব্যবসায়ীরা। একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা ছিল হিমুল। 1975 সালে মাটিগাড়ায় গড়ে ওঠে হিমুল দুগ্ধ প্রকল্প। হিমুলের দুধ, দই, পনির ছিল উত্তরবঙ্গের ভরসা। বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে হিমুল। 2016 সালে শেষ হয় হিমুলের পথ চলা। নতুন সরকারের হাত ধরে নয়া লগ্নি রাজ্যে হাওড়া সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্ল্যান্ট। পালাবদলের বাংলায় হিমুল কি ফিরে পাবে তার পুরনো মহিমা, আশায় দুগ্ধ ব্যবসায়ীরা। আমুল হতে চায় হিমুল। এই হিমুলের ইতিহাস একটু যদি আপনাদেরকে জানাই, 1975 সালে মাটিগাড়ায় গড়ে ওঠে হিমুল দুগ্ধ প্রকল্প। একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা ছিল হিমুল। একদিকে আমরা যখন দেখছি যে আমুলের মেগা বিনিয়োগ, অর্থাৎ পশ্চিমবঙ্গে 700 কোটির মেগা প্রকল্প আমুলের, রাজ্যে হোয়াইট রেভলিউশন কার্যত বলা যেতেই পারে, কারণ বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে 700 কোটির মেগা প্রকল্প আমুলের, সাঁকরাইলে আমুলের মেগা ডেয়ারি প্ল্যান্টের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2016 সালে আমরা দেখি যে হিমুলের পথ চলা শেষ হয়। বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে হিমুল। নতুন সরকারের হাত ধরে নয়া লগ্নি রাজ্যে হাওড়া সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্ল্যান্ট। পালাবদলের বাংলায় হিমুল কি ফিরে পাবে তার পুরনো মহিমা, দুগ্ধ ব্যবসায়ীরা তারা আশা করছেন, কারণ একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা ছিল এই হিমুল। 1975 সালে মাটিগাড়ায় গড়ে ওঠে হিমুল দুগ্ধ প্রকল্প। হিমুলের দুধ, দই, পনির ছিল উত্তরবঙ্গের ভরসা। উত্তরের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড ছিল হিমুল, যা বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে।
হিমুল থাকাকালীন তো আমাদের খুবই সুবিধা হতো, এখানে আমরা নিয়মিত দুধ দিয়ে দিতে পারতাম, ডেলিভারির সমস্যাটা ছিল না। এখন মানুষের বাড়িতে দৌড়ে দৌড়ে গিয়ে দিতে লাগে, আমরা ঠিক মতো পারিশ্রমিক মানে পয়সাটা পাই না। তো হিমুলটা বন্ধ হয়ে যেতে আমাদের মতন যে যারা গাই পালক আছে এই এরিয়াতে আমাদের শিলিগুড়িতে, তাদের খুবই কষ্ট। পুনরুদ্ধারের জন্যই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে হিমুলটা যেন পুনরুদ্ধার হয়, যাতে আমাদের মতন গরু পালকের সবাই যাতে একটা সুষ্ঠু একটা প্রতিষ্ঠানের মধ্যে দুধ দিয়ে নিজের জীবন জীবিকাটা ঠিক রাখতে পারে। বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে আমুলের নতুন কারখানার শিলান্যাস। আমুল মানে সমবায় শিল্পে বিপ্লব। স্বপ্ন দেখছে বাংলার আরেক সমবায় সমিতি, বহরমপুরের 52 বছরের পুরনো ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি। মুর্শিদাবাদ, ভাগীরথীর স্রোতে নবাবিয়ানা। মুর্শিদাবাদের বহরমপুরে রয়েছে আর এক ভাগীরথী, ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি। জেলার নিজস্ব দুধের খনি। ভাগীরথী ব্র্যান্ডের নিজস্ব দুধ, ঘি, দই, আইসক্রিম, পনির রয়েছে। একসময় ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি ছিল রাজ্যের সেরা। অভিযোগ, গত 15 বছরে ভাগীরথীতে ভাঁটা। 1985 থেকে 2006 পর্যন্ত ভাগীরথী ছিল রাজ্যের সবচেয়ে বেশি দুধ সংগ্রহকারী। অতীতে প্রতিদিন 1.5 লক্ষ লিটার দুধ সংগ্রহ করত, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দৈনিক 1 লক্ষ লিটারে। পালাবদলের বাংলায় শিল্পের স্বপ্ন, কোটি কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। রবিবার আমুলের মানচিত্রেও যোগ হলো বাংলা। বাংলায় আমুলের প্রথম কারখানা শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি কিনা সমবায় মন্ত্রীও। আমুল দেশের সব থেকে বড় দুগ্ধ সমবায়। সেই সমবায়ের নতুন অধ্যায় এবার এই রাজ্যে। আশায় বুক বাঁধছে ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিও। অনেক আশা রাখি, কারণ বিগত সরকার এই ভাগীরথীটাকে শেষ করে দিয়ে গেছে। এই ভাগীরথী পশ্চিমবঙ্গের মধ্যে সেরা প্রাইজ পেয়েছে, একবার না কয়েকবার। এখানে 99 থেকে 100 বিঘে জমি আছে। এই জমিতে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। এনডিডিপির সহযোগিতা, রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু নজর দেন না, এটা দারুণ হবে, দারুণ হবে। 2012 সালে ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতির বোর্ড ভেঙে দেওয়া হয়। অভিযোগ, তৃণমূল জমানায় বোর্ড করতেই দেওয়া হয়নি। স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হয় মুর্শিদাবাদের জেলা শাসককে। কর্তৃপক্ষের দাবি, তারপর থেকেই তিলে তিলে ভাটা পড়েছে ভাগীরথীতে। 2012 সাল থেকে বোর্ড নেই। এই সমবায়ের আসল মালিক হচ্ছে দুগ্ধ চাষিরা। সেই দুগ্ধ চাষিদের বোর্ড হয়, সেই বোর্ড এখানে নির্বাচন দীর্ঘদিন ধরে করতে দেওয়া হয়নি। আমরা বহু আন্দোলন করেছি, হাইকোর্টের নির্দেশে নির্বাচন প্রক্রিয়াও শেষ হয়েছিল। এই যে স্পেশাল অফিসার দিয়ে চললে এখানকার কতিপয় কর্মচারীদের স্বার্থ সিদ্ধি হয়। বহরমপুরের ভাগীরথীতে এখন ভাটা, বদলের বাংলায় হাল ফেরার আশা। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর শাহী সফর শেষেই বঙ্গ বিজেপির মেগা মিট। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক শুভেন্দু অধিকারী। সুস্মিতা প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুস্মিতার থেকে একবার জানবো। সুস্মিতা, মেগা মিট আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক রয়েছে, এই বৈঠকে কারা কারা থাকছেন এবং মূলত কোন কোন বিষয় নিয়ে এই বৈঠক? দেখো, আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবন কলফ্লেকে শেখ ভবনের বাংলো, সেখানে শেখ দপ্তরের বাংলো, সেখানে আজ শাহী সফর শেষে আজ রাতে বৈঠকে বসবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের উপস্থিতির কথা শোনা যাচ্ছে। তার পাশাপাশি রাজ্যের যারা সাধারণ সম্পাদক রয়েছেন তারা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসালের উপস্থিতির কথাও জানা যাচ্ছে। সুতরাং রাজ্য এবং রাজ্য বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের একাংশ তাদের উপস্থিতিতে একটা মেগা বৈঠক। ইতিমধ্যে শাহী সফর শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে সফর শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বঙ্গের সংগঠনকে মজবুত করার জন্য তথ্য অবলম্বন একেবারে সুস্মিতা, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আর দর্শকদেরকে জানাবো, শাহী সফর শেষে বঙ্গ বিজেপির মেগা মিট। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক। শুভেন্দুর সঙ্গে বৈঠকে শ্রমিক সুকান্ত বানসালরা। বাংলায় সংগঠনের ভিত মজবুতে একাধিক কর্মসূচি। অমিত শাহের নির্দেশের পরেই সাংগঠনিক বৈঠক। ঘরে ঘরে তেরঙ্গা সহ একাধিক কর্মসূচি নিয়েও আলোচনা। অমিত শাহের রাজ্য সফর সেরে ফেরার পর আজ রাতেই বৈঠকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। খেলা শুরুর আগেই ম্যাচ প্রায় পকেটে। সংসদের 2 কক্ষে ভাঙাগড়ার খেলায় জয়ী বিজেপি। হিসেবটা এমন দাঁড়িয়েছে যে হাত বাড়ালেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সংবিধান সংশোধনী যে কোনো বিল পাশ করানো এখন জলের মতো সোজা। मत विभाजन। এপ্রিলের 16 থেকে 18 তারিখ বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। লোকসভায় বিলের সপক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540। 2/3 সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024 লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডে শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319-এ। এই অঙ্কের উপর আরও অঙ্ক রয়েছে। শরদ পাওয়ার পন্থী 8 এনসিপি সাংসদ ও অন্ধ্রের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসকুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আরে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331-এ। রবিবার তামিলনাড়ুর ডিএমকে ইঙ্গিত দিয়েছে মহিলা সংরক্ষণ ও আসর পুনর্বিন্যাসের সংবিধান সংশোধনী বিলে তারা ইস্যুভিত্তিক সমর্থন দিতে পারে। ডিএমকে সমর্থন পেলে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে প্রায় ছুঁয়ে ফেলবে এনডিএ। লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন। রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে। আম আদমি পার্টির 7 রাজ্যসভা সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভা সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএ শক্তি প্রায় 152। তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরো একটু বদলাবে। নিউজ 18 বাংলা। দিল্লির রাজধানীতে হাওয়া বদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদীপদা এখন মোদী শিবিরে। গতকাল মোদীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই এ যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূল ত্যাগে 20 জন সাংসদের আলাদা বসা ও পৃথক স্বীকৃতি পাওয়া নিয়ে আলোচনা হয়। সুদীপ নিজেই জানালেন, মোদীকে তিনি জিজ্ঞেস করেছেন, পরে ভুলে যাবেন না তো? মোদী আশ্বস্ত করেছেন তেমন কিছু হবে না এবং এনসিপিআই কে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। উনি যথেষ্ট খুশি, আহ্লাদিত এবং উনি বলেছেন এনডিএর শরিক হিসাবে এনসিপিআই যাতে যথার্থ মর্যাদা পায়, গুরুত্ব পায়, তিনি সেদিকে নজর রাখবেন। আমি বলেছি বিল পাস হয়ে গেল তারপর আমাদের ভুলে গেলেন, এরকম নয়। উনি বলেছেন না, এটা কখনই হবে না।
এইসব ভিখারিদের নিয়ে কি আলোচনা করবো? মানুষ তাদেরকে ভোট দিয়েছে, তারা সেখানে গিয়ে পা ধরছে। এগুলো মানুষ বিচার করবে আগামী দিনে। দুর্বল কাপুরুষের লক্ষণ সব। দুর্বল কাপুরুষ মমতা ব্যানার্জি এদেরকে বড় করেছে, এদেরকে পুষেছে। এগুলো মমতা ব্যানার্জি দেখুক। তার কলকাতায় আসা নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে সমালোচনার জবাব দিলেন তসলিমা নাসরিন। বামপন্থীদের একাংশকে আক্রমণও করলেন। ঠিক কি দাবি করেছেন তিনি এই পোস্ট করে? সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, দেখো, তসলিমা নাসরিন তার কলকাতায় প্রায় 20 বছর বাদে সে নিয়ে ইতিমধ্যেই যারা বামপন্থী রাজনৈতিক নেতৃত্ব তারা তোপ দাগছে যে বিজেপি সরকার এ রাজ্যে যে সেকুলার পন্থী বা যে সেকুলার বিরোধী মতামত প্রতিষ্ঠার চেষ্টা করেছিল তারাই তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনছে। বিজেপি সরকার ফিরিয়ে আনছে, রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফিরিয়ে আনছে। তার কারণ হিসাবে একাধিক সেকুলার পন্থী, সেকুলার বিপক্ষে মতামত তার রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন বামপন্থী রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু তসলিমা নাসরিন এবার মুখ খুললেন। তিনি তার সোশ্যাল মিডিয়া মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছে একটি সংগঠন যার নাম সেকুলার মিশন এবং যে সংগঠনের কর্ণধার একজন প্রগতিশীল মুসলিম ওসমান গনি মল্লিক। এবং বিজেপি কলকাতায় নিয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে বলেছেন যে বিজেপি কি পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় নিয়ে আসছে না। পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র তার কলকাতায় আসা এবং তার পরবর্তী সময় সে নিরাপত্তাটুকু প্রদান করবে। যে নিরাপত্তা প্রদান করতে পারবে না বলেই 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালে বাম সরকার তাকে কলকাতা থেকে বিতাড়িত করেছিল। যে নিরাপত্তার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের সময়কালে তাকে কলকাতায় ফেরানো হয়নি। কিন্তু এবার তিনি কলকাতায় ফিরছেন একটি সংগঠনের ডাকে, যে সংগঠনের নাম সেকুলার মিশন। তাদের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সেখানে আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। তবে পশ্চিমবঙ্গ সরকার কিংবা রাজ্য বিজেপি কোন রাজনৈতিক দলের ডাকে তিনি কলকাতায় আসছেন না। পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের প্রশাসনিক কর্তারা, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা মারফত তাকে শুধুমাত্র কলকাতায় আসা এবং তার পরবর্তী সময়ে তাকে নিরাপত্তাটুকু প্রদান করবে। এই যে বর্বরতা বা এই যে ধর্মান্ধতা বিষয় বা অজ্ঞতা সম্পর্কে যে তিনি মুখ খুলেছিলেন, তিনি 2007 সালে যে বিখণ্ডিত নিয়ে এত কিছু রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পরবর্তী সময় তার দীর্ঘ 20 বছর কলকাতা ছাড়া হওয়া এবং তারপর তার কলকাতায় 1 আগস্ট আসা নিয়ে বাম রাজনৈতিক নেতৃত্ব তারা একাধিক মন্তব্য, একাধিক মতদ্বন্দ্ব সেটি তৈরি করার চেষ্টা করছে। তবে সেই মতদ্বন্দ্ব বা সেই সকল যে বক্তব্য, সেই বক্তব্যকে নস্যাৎ করে তসলিমা নাসরিন তিনি নিজে বললেন যে তিনি পশ্চিমবঙ্গে আসছেন বা কলকাতায় আসছেন বিজেপি বা রাজ্য সরকারের কোনো ডাকে নয়, সেকুলার মিশন নামে এক সংগঠনের ডাকে বিজেপি বা রাজ্যের বর্তমান সরকার তাকে প্রশাসনিক নিরাপত্তা প্রদান করবে। বেশ, সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে সমালোচনার জবাব দিলেন তসলিমা নাসরিন। বামপন্থীদের একাংশকে আক্রমণ করলেন। তসলিমার দাবি তাঁকে বিজেপি বা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে আনছে না, তিনি আসছেন সেকুলার মিশন নামে এক সংগঠনের আমন্ত্রণে, যে সংগঠনের কর্ণধার একজন প্রগতিশীল মুসলিম। পশ্চিমবঙ্গ সরকার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করছে, কিন্তু বিজেপি জামানায় রাজ্যে আসার জন্য তাঁকে হিন্দুত্ববাদী RSS বলে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করছেন দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা। বরাবর চেষ্টা করি দিদিকে ফিরিয়ে আনার জন্য, যে এই যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের একটা প্রতিকার হওয়া দরকার, কিন্তু এতদিন করা সম্ভব ছিল না। বিগত 2টি সরকার কোনোরকমভাবে নিরাপত্তা দিতে অস্বীকার করে, কিন্তু নতুন গভর্নমেন্ট এসে নিরাপত্তার আশ্বাস দেওয়ার ফলে আমরা এই কাজটা করতে সক্ষম হচ্ছি এবং এটা মুক্ত চিন্তক মানুষরা এটা করেছেন। সেকুলার মিশন, তার সঙ্গে আরও 2টো সংগঠন এসে জুড়েছেন, হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার ফাউন্ডেশন। মূলত এই 3টি সংগঠন এবং প্রচুর মুক্ত সংখ্যক মানুষ যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তারা এই অনুষ্ঠানটি করছেন এবং তারাই তসলিমাকে নিয়ে আসছেন। নামাজে সিদ্দিকী, তার কাছেই রয়েছে রাজারহাট বিস্ফোরণ রহস্যের সমাধান। দক্ষিণ নারায়ণপুরের ভাড়া বাড়িতে বিস্ফোরণ কি দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবেই কোনো বার্তা দেওয়া হয়েছে? তা কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? উত্তর লুকিয়ে নামাজে সিদ্দিকীর কাছে, আর তাঁকে খুঁজছে পুলিশ।
রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের পেছনে বড় ষড়যন্ত্র। বিস্ফোরণের অভিঘাত ভাবাচ্ছে গোয়েন্দাদের। এখনো বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, জালে মোহাম্মদ শামীম ও ব্রোকার শাহেন শাহ। ধৃতদের গ্রেফতারের পরও বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বেছে বেছে বিমানবন্দরের কাছেই কেন ঘর ভাড়া? ধৃত ব্রোকার শাহেন শাহরই বা কি ভূমিকা? কাছেই এয়ারপোর্ট হওয়ায় কি নারায়ণপুরে ঘর ভাড়া? কেনই বা ব্যাগে করে ভাড়া বাড়িতে বোমা পাচার? ঘরে কি কি বোমা রাখা ছিল? ঘরে বোমার মশলা রাখা ছিল কি? পুলিশের প্রাথমিক অনুমান ঘরে শুধু সুতলি বোমা ছিল না। পুলিশের অনুমান সুতলি বোমার পাশাপাশি মশলাও রাখা ছিল ঘরে। ধৃত মোহাম্মদ শামীম ও ব্রোকার শাহেন শাহকে জেরা করে সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ, যদিও জিজ্ঞাসাবাদে তারা অসহযোগিতা করেছেন বলে সূত্রের খবর। গোয়েন্দাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে এই বিস্ফোরণের পেছনে আরো বড় কোনো মাথা রয়েছে। ধৃতদের ম্যারাথন জেরা করে মাস্টারমাইন্ড নামাজি সিদ্দিকীর খোঁজ পেয়েছে পুলিশ। নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় মাস্টারমাইন্ড নওয়াজউদ্দিন সিদ্দিকী, তার বাড়ি এই নারায়ণপুর এলাকায়। বিগত বহু বছর ধরেই তিনি এখানে বসবাস করেন। আগে লরি চালাতেন, পরবর্তী ক্ষেত্রে তার স্ত্রী জানাচ্ছেন তিনি ওলা চালান, কিন্তু পরবর্তীতে দুদিন ধরে তিনি বাড়িতে আসেন না। পুলিশি জিজ্ঞাসাবাদ যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছিল, শামীমকে গ্রেপ্তার এবং শাহনওয়াজকে গ্রেপ্তার, দুজনকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রেই মূল মাস্টারমাইন্ড হিসাবে নওয়াজউদ্দিন সিদ্দিকী তার নাম উঠে আসে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে নামাজি সিদ্দিকীর নির্দেশেই ঘর ভাড়া নেয় শামীম। ঘর ভাড়া সহ একাধিক ক্ষেত্রে টাকা দেয় সিদ্দিকী। নামাজের কথায় বোমা মজুতের দাবি শামীমের। আরো বোমা মশলা আনার পরিকল্পনা ছিল। বাড়িতেই বোমা তৈরির পরিকল্পনা ছিল। পুলিশের দাবি বিস্ফোরণের পরও এলাকায় ঘোরাঘুরি করেছেন নামাজি সিদ্দিকী, যদিও পরিবারের দাবি ফাঁসানো হচ্ছে নামাজি সিদ্দিকীকে। একটা ড্রাইভার, হ্যাঁ, তার বাড়ির অবস্থাটা দেখেন, সে ফান্ডিং করবে, ওকে ফাঁসানো যাচ্ছে, ফাঁসানোর এটা মানে হচ্ছে, আর কিচ্ছু নেই এর মধ্যে। আপনারা মোহাম্মদ শামীমকে চেনেন? শামীম বা আমি কাউকে চিনি না। 2 दिन से नहीं है, ड्यूटी गया है। कहाँ पे गया है? बोल के जाएगा हमको, ड्यूटी सिर्फ बोला ड्यूटी गया। कंप्लेन हुआ, वो ऐसे फंसाया जा रहा। फंसाने को तो बहुत कुछ फंसा, आपको भी तो फंसा सकता है लोग। রাজারহাট বিস্ফোরণের মূল মাস্টারমাইন্ড নামাজি সিদ্দিকীর বিরুদ্ধে পুরনো 5টি মামলা রয়েছে। সেগুলি তোলাবাজি এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলা। রাজারহাট থানা, নারায়ণপুর থানা, এয়ারপোর্ট থানা এবং কাশীপুর থানায় এই নামাজির বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে। এবার সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। রাজারহাট থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।